ওই সময় উনি এসবির প্রধান ছিলেন, খুব সম্ভবত এসবির প্রধান ছিলেন, এবং তার দায়িত্ব অনেক ছিল, এবং পুলিশের কর্ডন করা দরকার ছিল আপনার পিলখানায়, তারা কর্ডন করে নাই, এবং বিদ্যুৎ চলে গেছে এবং সেখানে ওই সব বিদ্রোহীরা পালিয়ে চলে গেছে। উনি তো এখন আমাদের বর্তমান পুলিশ প্রধান, সুতরাং এখনো তো তাহলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছি। আপনাদের তদন্ত রিপোর্টে আপনারা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান পুলিশের আইজিপিও সেখানে সহ, যদিও এটা একদম পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি একটি তদন্তের একটি অংশ ফেসবুকে অনেক দেখা হচ্ছে, এটি আপনাদের তদন্ত অংশ কিনা এটা আপনি যদি একটু বলেন। যে আমরা দেখেছি তৎকালীন সময় না যিনি না না, এসবি। তদন্তে যেহেতু এটা আনক্লাস করা হয়েছে, এটা বের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক, আমরা আবার তো কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন দেই নাই, কাজে এটা বের হতেই পারে। এবং আচ্ছা। ওই সময় উনি এসবির প্রধান ছিলেন, খুব সম্ভবত এসবির প্রধান ছিলেন, এবং তার দায়িত্ব অনেক ছিল, এবং পুলিশের কর্ডন করা ছিল, দরকার ছিল আপনার পিলখানায়, তারা কর্ডন করে নাই, এবং বিদ্যুৎ চলে গেছে এবং সেখানে ওই সব বিদ্রোহীরা পালিয়ে চলে গেছে 26 তারিখ। হুম। তো এখন হুম। এটা এটা উনি দায়িত্বে ফেল করেছেন, আরো অনেক বিষয় ওনার ওনার বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে বের হবে, নিশ্চয়ই বের হবে, প্রায় পাঁচ না, সাতটা কি ধরনের, কারণ উনি তো এখন আমাদের বর্তমান পুলিশ প্রধান, সুতরাং এখনো তো তাহলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছি। এবং আপনি জানেন যে পুলিশ পুলিশের যিনি প্রধান উপদেষ্টার আর পুলিশের মাঝখানে যিনি একজন বসে আছেন, স্পেশাল যিনি এনভয় হিসেবে কাজ করছেন, জনাব খোদাবক্স চৌধুরীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে এরকম একটি রিপোর্ট বেরিয়েছে, এখানে আইজিপি সম্পর্কে কিছু কথা বলা আছে। তিনি একদম সম্পূর্ণ এটা নাকচ করলেন এবং এটাকে তিনি মানতেই পারছেন না যে এটার কোনো ভিত্তি নাই। আপনাদের তদন্ত রিপোর্ট আসলে কোনো ভিত্তি রাখে কিনা? এখন কথা হলো যে আমি ওটা আপনাকে ওইভাবে বলবো না, তবে আমি তো এটাকে বললাম যে উনি এসবির প্রধান ছিলেন ওই সময়, তিনি তার দায়িত্ব পালন করেননি যেভাবে করা উচিত ছিল, এতটুকুই আমি বলবো। বাকি তো সেখানে আছে, তদন্ত রিপোর্টে আছে। তো এই প্রেক্ষিতে যারা দায়িত্বহীনতার কারণেও আপনারা মনে করছেন যে সেখানে এত বড় ঘটনাগুলো করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে, তারা তো এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের ব্যাপারে আসলে এখন সরকারের কি করা উচিত বলে মনে করেন? তারা যদি এখনো অপরাধ, আপনাদের যদি বলি ইন্ডিকেশন অপরাধের দিকে, তাহলে তারা তো অপরাধী হিসেবে এখন গণ্য হওয়ার আহ, কথা, কিন্তু তারা তো সেরকম দেখ- ভাবে গণ্য হচ্ছে। দেখেন, আপনাকে আমি 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 বলেছি যে একটা এক্সপার্ট কমিটি গঠন করা, কারণ এটা না করলে কিন্তু ভুল হবে। যদি আপনি হুম। প্রশাসনের কিছু লোককে দিয়ে এই 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 আমাদের যে তদন্ত প্রতিবেদনগুলো যদি আপনি হুম। স্টাডি করান, তাহলে এই হুম। ভুল পথে যাবার সম্ভাবনা আছে। এটা হুম। যারা এক্সপার্ট, আইনজ্ঞ আছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা এক্সপার্ট, ইভেন আমাদের তদন্ত কমিশনের যারা আছেন, তাদেরকে ইনভলভ করে এই চুলচেরা বিশ্লেষণ করতে হবে, বের করে তারপরে আপনার বেশি দেরিও করা উচিত হবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। এবং এর পরিধি থেকে আরো বিস্তৃত করা যেতে পারে। কারণটা হলো, এইটার সঙ্গে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জড়িত। পিলখানা হয়েছে শুধু হুম। পিলখানাতে, এরপরে সারা দেশ পিলখানা হবে যদি আমরা ফেল করে দিই। যদি এদেরকে বিচারের আওতা না আনা হয়, তাহলে কিন্তু হুম। সারা বাংলাদেশ পিলখানা হবে। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স দাঁড়িয়ে থাকবে এবং শত্রু এসে আমাদের দেশ দখল করবে। আপনি বলছেন যদি বিচার করা না হয়, বিচারের করার কি সুযোগ আদতে আছে বলে মনে হয়? কারণ হলো আগের তদন্তের উপরে ভিত্তি করে তো অলরেডি বিচার কার্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটি যতটুকু জানি যে অ্যাপিল বিভাগে রয়েছে, শোনেন, সেখানে তো অলরেডি সেখানে আপনার হলো এই তদন্ত সেখানে, বিষয় না না না, সেখানে তো ঢোকানোর ব্যাপারটা কোনো হলো, সুযোগ রয়েছে কিনা? না না, সেটা আপনি আমাকে প্রশ্ন করেন, প্রশ্ন না করাতে আমি উত্তর দিচ্ছি। সেখানে তো সৈনিকদের বিচার করা হয়েছে, আচ্ছা। সুবেদারের বিচার করা হয়েছে, হাবিলদারের বিচার করা হয়েছে, নায়কের বিচার করা হয়েছে, সৈনিকের বিচার করা হয়েছে, ডিএডি, এদের বিচার করা হয়েছে, ডেপুটি স্টেট ডাইরেক্টর। কিন্তু অফিসারদের বিচার তো হয়নি। সামরিক বাহিনীর অফিসার কি বিচারের আওতায় আসছে? বলেন আপনি আমাকে। আসেনি। আমাদের আমাদের এই রিপোর্টে তো আসছে যে জেনারেল মঈন আসছে, ডিজিএফআই আসছে, ওই সময় যে ওইখানে এসআইবির প্রধান ছিলেন ডিজি, তিনি আসতেন, এনএসআই প্রধান আসতেন, তো 46 ব্রিগেড কমান্ডার আসতেন, তারপরে আরো বহু, অনেক 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 ডজন কেম আন্ডার হুম। স্কুটিনি। তাদেরকে তো এই 16 বছরে কেউ তাদেরকে টাচ করতে পারেনি, কেউ তাদেরকে বিচারের আওতায় আনতে পারে নাই। আমাদের এই কমিশন তাদেরকে বিচারের আওতায় এনেছে, যে বিডিআর কার্নেসটা হলো, এটা এটা দমন করা গেল না কেন? হুম। যার জন্য এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হলো, তাই নয় কি? জি। 10টার মধ্যে, 10:30 11টার মধ্যে আমাদের ফৌজ ওখানে পৌঁছে গেছে, তখন কিন্তু এক দুইজন অফিসার হয়তো নিহত হয়েছিলেন, কিন্তু এটাকে তো রেস্কিউ করে তার আগেই কিন্তু, সবার আগে 10টার মধ্যেই আপনার ওখানে র্যাব পৌঁছে গেছে 300।
300 সৈন্য নিয়ে। লেফটেন্যান্ট কর্নেল ইজ কমান্ডিং দেন, লেফটেন্যান্ট কর্নেল তাদের কমান্ড করতেছে। তাদেরকে তাদের এডিজি বলছে যে তোমাদের ভিতরে যাওয়া যাবে না, কিন্তু তাদের ম্যান্ডেট তো ছিল ভিতরে যাওয়ার, তারা যায়নি। তাদের ম্যান্ডেট ছিল, বিকজ র্যাবের এইটা ধ্রুপদী দায়িত্ব যে যেখানে অঘটন ঘটবে সেখানে তারা হস্তক্ষেপ করবে, কিন্তু হস্তক্ষেপ করেনি। তারা এই কথা বলছে সেই লেফটেন্যান্ট কর্নেল যে করা হয়েছে। তো আমরা বেনিফিট অফ ডাউট অনেককে দিয়েছি। আমি বলি আপনাকে, আমরা বেনিফিট অফ ডাউট অনেককে আমরা দিয়েছি, অনেকের বিরুদ্ধে আমরা কোনো সুপারিশ করিনি। কিন্তু আমি মনে করি যে এটা স্টাডি করবার সময় খুব গভীরভাবে মননশীলতার সঙ্গে এটাকে স্টাডি করতে হবে। সামনে রাখতে হবে আমাদের দেশের ভবিষ্যৎ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, যাতে বাংলাদেশ যেন আবার এই সারা বাংলাদেশ যেন পিলখানায় পরিণত না হয়, পলাশিতে পরিণত যেন না হয়। এটা যদি আমরা আপনি বারবার সংশয় প্রকাশ করছেন, যদি এই আপনাদের তদন্তে যা বেরিয়ে এসছে এগুলোকে যদি পুনর্বার যাচাই বাছাই করে যারা অপরাধী, যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে যদি বিচারের সম্মুখীন করা না হয়, তাহলে আবারও হয়তো আরেকটি পিলখানা, সারা বাংলাদেশকে আপনি পিলখানা হতে পারে বলে সংশয় প্রকাশ, এটি বড় একটি সংশয় আমরা ধরে নিতে পারি। জনাব এল ফজলুর রহমান, আপনাদের তদন্ত রিপোর্টটা আসলে কতটুকু আমলে নেবার মতো আইনি কোনো সুযোগ রয়েছে কিনা এটি একটু যদি বলতেন। এটা 100% আইনের সুযোগ রয়েছে নেওয়ার। কিন্তু আপনারা তো ফৌজদারি অপরাধের তদন্ত করবার মতো সেই অথরিটি কি আপনাদের আছে? আমরা তো এই আপনার যে কমিশনের যে রিপোর্ট, কমিশনের যে অথরিটি, তা আমরা কোর্ট হিসেবে কাজ করেছি। যেমন আমার এটা ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজ, এবং আমাদের অন্য সদস্য ছিল হাইকোর্ট ডিভিশনের জাজ, এবং আমরা নিজেই কোর্ট হিসেবে কাজ করেছি। 1956 বোধ হয় ওটা, ওই ইয়েটা তদন্ত কমিশনের যে ইয়েটা 1956 সেকশন। তো সেই হিসেবে আমরা কোর্ট হিসেবে কিন্তু আমরা কাজ করছি, এবং আমাদের সঙ্গে 3 জন আইনজ্ঞ ছিলেন, মানে আমাদের কমিশনের মেম্বারদের মধ্যেই। এবং আমরা 2 জন পুলিশের এক্সপার্টকে নিয়েছিলাম এডিশনাল এসপি লেভেলের পরামর্শ হিসেবে, এবং সেই থেকে আমরা আইনের দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা এই সুপারিশগুলো করেছি, এবং এটাকে 100% আইনের আওতায় কিন্তু চলমান বিচার প্রক্রিয়ার সাথে তো আপনাদের এই তদন্তের সম্পর্ক নাই, কারণ ওই বিচারের অংশ হিসেবে তো আপনারা এটা করেন। তো আমরা হাত দেইনি। আমরা আবার বলছি, ওটা আমাদেরকে বার করা হয়েছে, ওটাকে আমাদের পারভিউর বাইরে রাখা হয়েছে যে সৈনিকদের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। যদিও সৈনিকদের সাক্ষ্য আমরা নিয়েছি, জেলখানায় যারা ফাঁসির আসামি তাদেরও সাক্ষ্য আমরা নিয়েছি, ওইটা প্রমাণ করার জন্য যে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে কিভাবে জড়িত, কেন বিদ্রোহ হলো, কি কারণে হলো, এই বিষয়গুলোকে অ্যাসার্টেন করার জন্য আমরা সৈনিকদের বক্তব্য নিয়েছি। এবং অনেক সৈনিক যারা বাইরে থেকে এসেও আমাদের কাছে রিটায়ার্ড যারা, তারা সাক্ষ্য দিয়েছে, তাদেরও সাক্ষ্য আমরা গ্রহণ করেছি, শুধু একটা জিনিস প্রমাণ করার জন্য যে এখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না। মানে আপনারা কি এর আগের তদন্তগুলির মধ্যে স্যার যে বিষয়গুলি এসছে এর বাহিরেও যেগুলি আছে সেগুলিকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বের করবার জন্য? এখন আগের তদন্তে যেগুলি নাই, যেগুলি আপনারা পেয়েছেন, এই পাওয়াগুলি কি আগের তদন্তের মধ্যে ঢুকানো বা ওগুলিকে আমলে নিয়ে নতুন করে অ্যাপিল বিভাগে রিভিউ করবার কোনো সুযোগ রয়েছে কিনা আপনাদের বিষয়গুলিকে যুক্ত করে? এখন এটা তো আমি আইনজ্ঞ নই, আমি এটা বলতে পারবো না। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা তাদেরকেই নিয়ে এসেছি সামনে যাদের গায়ে এ পর্যন্ত 16 বছর কেউ হাত দেয়নি। যেমন পুলিশের যারা বড় বড় অফিসার ছিল, আর্মির যারা ওই সময় জেনারেলরা ছিলেন, ব্রিগেডিয়ার এবং জেনারেল এবং অন্যান্য যেসব অফিসার ওই সময় যারা এইগুলোর সঙ্গে আমরা বিভিন্নভাবে আমরা জড়িত পেয়েছি, তাদের তো কোনো তদন্ত হয়নি, তাদের কোনো বিচারও হয়নি, তারা আমাদের এই তদন্তে এসছে। যেমন সাংবাদিকে যে মুন্নি সাহা, তারপরে আপনার জয়ী মামুন, তারপরে বুলবুল, এরাও আমাদের স্কুটিনিতে আসছে, তাদের দেখেছি আমরা, তাদের ব্যাপারে আমরা আমরা সুপারিশ করেছি। আচ্ছা, এগুলো তো তখন আসেনি, তাই না? যেমন আমরা ফাইন্ডিংস যে পেয়েছি, আমরা যদিও এটা সুপারিশ করিনি, যেমন বিডিআর বিদ্রোহের পরের দিনেই ডেইলি স্টার লিখতেছে যে এটা জঙ্গিবাদের কাজ। আসলে কি জঙ্গিবাদের কাজ ছিল বলেন আপনি আমাকে? এখন এখন সরকার ইচ্ছা করলে এর উপরে ব্যবস্থা নিতে পারে। আমি এই জন্য বলছি যে শুধু আমরা যে সুপারিশ করছি সেটা নয়, এর বাইরেও যেসব বিষয়গুলো আমাদের তদন্তে এসছে সেগুলোকে স্ক্রুটিনি করে বের করে সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অবশ্যই চিন্তা করা উচিত বলে আমি মনে করি, এবং একটা এক্সপার্ট কমিটির মাধ্যমে এগুলো করা উচিত, এবং সেটা যেন দেরি না হয়। কেন জাস্টিস সরকারের অ্যাপ্রোচ আপনারা কিরকম দেখলেন? আপনারা তো জমা দিয়েছেন সরাসরি প্রধান উপদেষ্টার কাছে।
চিফ অ্যাডভাইজার আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন, আমরা যখনই দেখা করতে পেরেছি উনি সদয়ভাবে আমাদেরকে দেখা করার শুধু আমাকে সুযোগ করে দিয়েছেন। ওনার সাথে ডিটেল আলোচনা আমি করেছি, দেখা করেছি, এবং বিভিন্ন বিষয়ে আমি তার সঙ্গে আলোচনা করেছি, এবং খুবই খুবই উনি পজিটিভ, খুবই পজিটিভ। যেদিন আমরা তদন্ত রিপোর্ট জমা করলাম, তাকে ব্রিফ করলাম, ওই সময় হাই লেভেল লোকজন সেখানে উপস্থিত ছিল। ওখানে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, ওখানে বিশেষ সহকারী জেনারেল হাফিজ ছিলেন, পররাষ্ট্র সচিব ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো সেখানে তিনি তো খুবই পজিটিভ যে উনি খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি পজিটিভ, দেখলাম। সে ঠিক আছে।